শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। তার পরনে হলুদ রঙের টপস আর সাদা হলুদের কম্বিনেশনের স্কার্ট, সাথে সাদা রঙের ওড়না। এই ওড়নাটা মাথায় পেঁচিয়ে খাটের উপর বসে বসে কান্না করছে। মায়ের কথা খুব মনে পড়ছে। সেই সাথে জাঙ্কুকের করা ব্যবহারে সে অনেক কষ্ট পেয়েছে। সে কয়েক মুহূর্তের জন্য জাঙ্কুককে ভালো মানুষ ভেবেছিল, কিন্তু তার আসলে ভাবা উচিত ছিল যে কখনো ভালো মানুষ হতে পারে না। তের তাকে ভালো মানুষ ভাবাটাই ভুল হয়েছিল। তে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এখন সময় 9:40। তের ভাবনার মাঝে রোজ দরজায় নক করে। ভাবি, ভেতরে আসবো? তে নিজের চোখ জোড়া মুছে নিল আর বলল, ভেতরে এসো আপু। রোজ তের সামনে বসে বলল, ভাবি ডিনার করতে চলো। তে কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, আমি যাবো না আপু, আর তুমি আমাকে প্লিজ ভাবি বলে ডেকো না। এই ডাকটা আমার সাথে যায় না, আমার ভালো লাগে না। প্লিজ তুমি আমাকে তে বলেই ডেকো। কিন্তু ভাবি। তে কান্না ভরা চোখে রোজের দিকে তাকায়। তের চোখে পানি দেখে রোজ শ্বাস ফেলে বলে, আচ্ছা ঠিক আছে, তে বলেই ডাকবো, কিন্তু তুমি কাঁদছো কেন? তে হাঁটুতে মুখ গুজলো। রোজ আন্দাজেই জিজ্ঞেস করলো, তোমার কি বাবা মায়ের কথা মনে পড়ছে? তে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। মেয়ে হওয়ার সুবাদে রোজ তের পরিস্থিতি বুঝতে পারছে। তের মাথার কাপড় সরে গেছে। রোজ তের মাথায় হাত রেখে দেখলো তের চুল তখনও ভেজা। মেয়েটা চুলগুলো ভালো করে মোছেনি। রোজ একটা তোয়ালে এনে তের মাথা মুছে দিতে লাগলো। তে এতে করে আরো বেশি কাঁদতে লাগলো। রোজ ঘাবড়ে গিয়ে বলল, তোমার কি শরীর ভালো লাগছে না? দাঁড়াও, আমি ভাইয়াকে ডেকে আনছি। রোজ চলে আসতে নিলেই তে তার ওড়না টেনে ধরে, নাক টেনে টেনে বলে, আপু তোমার কাছে ফোন আছে, আমাকে একটু দিবে? আমি মায়ের সাথে কথা বলবো, আমার খুব মনে পড়ছে মায়ের কথা। রোজ এসে তের সামনে বসলো, তারপর নিজের ফোনটা তের দিকে এগিয়ে দিল আর বলল, নম্বর মনে আছে? তে হ্যাঁ বোধক মাথা নাড়ায়। তারপর রোজের ফোনে মায়ের ফোন নাম্বার ডায়াল করলো। ডেইজি আর মিনহো ডিনার করে সবে মাত্র শুয়েছে। মেয়েটাকে ছাড়া ঘরটা ভীষণ খালি খালি লাগছে। প্রতিদিন এই সময় ডেইজি থেকে ঘুম পাড়িয়ে দিত। ডেইজি তখন ভাবলো, আচ্ছা আজকে আমার মেয়েটাকে কে ঘুম পাড়িয়ে দেবে? মেয়েটার ছেলে মানুষই করে চলে তো গেল, কিন্তু থাকতে পারবে সেখানে? ডেইজিকে দেখে মিনহো তখন বলল, তুমি ঘুমিয়ে পড়ো। জাঙ্কুককে দেখে যতটুকু বুঝলাম তেকেও আটকে রাখবে না। তের ভালো না লাগলে ও তেকে আসতে দেবে এখানে, আর আমি তো কালকে যাবই তেকে দেখতে। মিনহোর কথা শুনে ডেইজি চোখ মুছলো। তখনই তার ফোন বেজে উঠলো। ফোনটা রিসিভ করতে অপর পাশ থেকে তে বলে উঠলো, মা। মা শব্দটা শুনে ডেইজির কলিজা জুড়িয়ে গেল। মেয়েটা আজকে গিয়েছে, কিন্তু তার কাছে মনে হচ্ছে অনেক দিন হয়ে গেছে। ডেইজি তখন বলল, আমার ছোট্ট পরীটা কেমন আছে? ওখানে গিয়ে মাকে ভুলে গেছে তাই না? তে চোখ দুটো মুছে হাসার চেষ্টা করলো। তার মাকে বুঝতে দেওয়া যাবে না যে সে তাদের জন্য কান্না করছে। তে তখন বলল, আমি তোমাকে ভুলে যাইনি মা, আর না তো কোনোদিন ভুলেও যেতে পারবো। তোমরা তোমরা কেমন আছো মা? খাওয়া দাওয়া করেছো তো? ডেইজি তখন কান্না করে বলল, আমরা ভালো আছি রে, আর কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করে সবে মাত্র শুয়েছি। তুই খেয়েছিস? না মা, তবে এক্ষুনি খেতে যাব। তুমি আমার জন্য কান্না করো না মা, আমি এখানে ভালোই আছি। জিনের যে ব্যবহার দেখেছিলাম, তারপরেও কি চিন্তা না করে থাকতে পারবো বল? তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছে তাই না? না মা, আমার সাথে আজকে কেউই খারাপ ব্যবহার করতে পারেনি। জাঙ্কুক উনি সবাইকে সামলে নিয়েছেন মা। কথাটা শুনে ডেইজি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। তারা আরও কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। তে তখন ফোন রেখে রোজের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ আপু। এতে ধন্যবাদ বলতে হবে না বুঝলে পাগলি মেয়ে। তে ফোনটা রোজের হাতে দেওয়া মাত্রই তার ফোনে জেহপের কল আসলো। রোজ কলটা কেটে দেয়, কিন্তু জেহপ ননস্টপ কল দিয়েই যাচ্ছে। তখনই রুমে জাঙ্কুক আসলো। জাঙ্কুককে দেখে রোজ উঠে দাঁড়ায়। জেহপ কল দিয়েই যাচ্ছে, রোজ না পেরে ফোন সাইলেন্ট করে রাখে। জাঙ্কুক তখন রোজকে বলল, রোজ নিজের রুমে যা। রোজ ব্রু কুচকে জাঙ্কুকের দিকে তাকায় আর বলে, আমি তো তেকে ডিনার করার জন্য নিয়ে যেতে এসেছিলাম। রোজের কথা শুনে জাঙ্কুক রাগি চোখে রোজের দিকে তাকিয়ে বলে, ও তোর ভাবি হয়, নাম ধরে ডাকছিস কেন বেয়াদ্দপ? রোজ তখন বলল, আমি তো বলেছিলাম আমি ওনাকে ভাবি বলেই ডেকেছিলাম, কিন্তু
উনি তো আমাকে বললো ওনার নাম ধরে ডাকতে। তে তখন বলল, আমি বলেছি, তাই তো সে আমাকে আমার নাম ধরে ডাকছে, ওর কোনো দোষ নেই। তের কথা শুনে জাঙ্কুক তের দিকে শীতল চাহনি নিক্ষেপ করে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি বা কেন বলেছো ওকে তোমার নাম ধরে ডাকতে? তে রেগে মেগে বলে উঠলো, বেশ করেছি বলেছি, ভাবি ডাক আমার সাথে যায় না, তবে আপনার যদি ডাকটা বেশি ভালো লাগে থাকে তাহলে আপনি বরং আমাকে ওটা বলেই ডাকুন। তের কথাটা শুনে জাঙ্কুক তাজ্জব বনে গেল, মাথা ঘুরতে লাগলো তার। রোজ তো শব্দ করে হেসে উঠলো, এদিকে তে নিজেও লজ্জা পেয়ে যায়, সে উল্টো পাল্টা কি বলে ফেলছে। জাঙ্কুককে বলছে তাকে ভাবি ডাকতে। রোজের হাসি যেন থামছেই না। জাঙ্কুক চোখ কটমট করে রোজের দিকে তাকায় আর বলে, তুই যাবি এখান থেকে? রোজ চলে যেতে নিলেই তে তাকে আটকায় আর বলে, আপু আমিও তোমার সাথেই যাব। জাঙ্কুক তখন বলে, তে তোমার সাথে আমার কথা আছে, রোজ তুই যা এখান থেকে। জাঙ্কুকের গম্ভীর কণ্ঠ শুনে রোজ বুঝতে পারে যে জাঙ্কুক এখন খুবই সিরিয়াস, তাই তো সে কথা না বাড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়। তে বিছানার একপাশে জড়সড় হয়ে বসে আছে। জাঙ্কুক একটা শ্বাস ফেলে একটা চেয়ার টেনে তের সামনেই বসে। তে ভীত চোখে জাঙ্কুকের দিকে তাকায়। কিছুক্ষণ আগে জাঙ্কুকের করা এমন ব্যবহারে সে অনেক ভয় পেয়েছে। জাঙ্কুক তখন তেকে বলল, দেখো তে, আমার তোমার সাথে খারাপ ব্যবহার করা বা তোমার সাথে খারাপ কোনো কিছু করার ইন্টেনশন কখনোই ছিল না, আমি জাস্ট শাড়িটা খুলে ফেলতে চেয়েছিলাম, এই আর কি। জাঙ্কুকের কথা শুনে তে কান্না করে দিল। জাঙ্কুক একটা ঢোক গিলে অন্যদিকে তাকিয়ে বলল, আর কখনো শাড়ি পরবে না, বুঝলে? তে কান্না ভরা চোখে জাঙ্কুকের দিকে তাকায় আর বলে, এবার ডিনার করতে চলো, অনেক রাত হয়ে গেছে। জাঙ্কুক চলে আসতে নিলেই তে বলে ওঠে, আপনি আমাকে অতগুলো টাকা দিয়ে নিজেকে মহান প্রমাণ করতে চেয়েছেন নাকি? তের কথা শুনে জাঙ্কুক ভ্রু কুঁচকে তের দিকে তাকায় আর বলে, আপনি আপনার টাকা নিয়ে যান। জাঙ্কুক তখন বলল, আমি কিছু দিলে সেটা আর ফেরত নেই না, আর টাকার অ্যামাউন্টটা তো তুমি বলেছিলে, তাহলে এখন নিতে অস্বীকার করছো কেন? টাকার পরিমাণ কম মনে হচ্ছে নাকি? তে বসা থেকে উঠে এসে জাঙ্কুকের সামনে দাঁড়ায়, চোখ মুছে বলে, আপনি আমাকে কি মনে করেন? আমি একটা লোভী মেয়ে আর টাকার জন্য আপনাকে বিয়ে করেছি, এটাই মনে করেন আপনি, তাই না? জাঙ্কুক ঘাড় কাত করে তেকে পা হতে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলল, আমি কেন যে কেউ মনে করবে যে তুমি একটা লোভী মেয়ে, কারণ তুমি নিজেকে লোভী বলে প্রেজেন্ট করে এসেছো, আমাকে দিয়ে আজগুবি শর্তে সাইন করিয়ে নিয়েছো। তুমি আমার সম্পত্তি চাও, তাই না? তার জন্য কি তুমি আমাকে মেরেও ফেলতে পারবে? কথাটা শুনে তে হতভম্ব হয়ে যায়। জাঙ্কুক বসা থেকে উঠে দাঁড়ালো। তে শান্ত কণ্ঠে বলে উঠল, আপনি আমাকে নিয়ে এসব ভাবলে আবার আমাকে বিয়ে করলেন কেন? আমি জানি আপনি শুধু জেলের ভয়েতেই আমাকে বিয়ে করেননি। হঠাৎ করে জাঙ্কুক তের দিকে এগিয়ে যেতে লাগলো। তে পেছাতে পেছাতে খাটের উপর বসে পড়ল। জাঙ্কুক তখন রেগে বলল, আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম কারণ আমি তোমাকে ভুলবশত করেছি। আমি জানি একটা মেয়ের কাছে তার ইজ্জত কতটা মূল্যবান, আর আমি তো সারা জীবন বিয়ে না করেই থাকবো না, তাই না? তাই তোমাকে এই বিয়েটা করে নিলাম। আর কোনো প্রশ্ন আছে? তে ভয়ে ভয়ে বলল, আপনি আমাকে অতগুলো টাকা কেন দিলেন? জাঙ্কুক তের মুখের উপর থেকে দৃষ্টি সরিয়ে তের পেটের দিকে তাকায়, আঙ্গুল দিয়ে ইশারা করে বলে, টাকাগুলো দিয়েছি আমার সন্তানকে 10 মাস ওখানে থাকতে দেওয়ার রেন্ট হিসেবে। কথাটা শুনে তে চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। সে ভাবতেও পারেনি যে জাঙ্কুক এই জন্য তাকে টাকাগুলো দিয়েছে। জাঙ্কুক কিছুক্ষণ ভেবে আবারও বলে উঠল, বাড়ির কেউ যেন জানতে না পারে যে আমি তোমাকে আজকে বিয়ে করেছি, বুঝলে? তে চোখ মুছে জাঙ্কুকের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। জাঙ্কুক তখন থেকে আবারও বলে, আমি চাই না আমার বেবিটাকে কেউ বৈধ সন্তান বলুক, আর আমি নিশ্চিত যে তুমিও সেটা চাইবে না, সেই জন্যই বিয়ের তারিখ 3 মাস পিছিয়ে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছো? তে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। জাঙ্কুক তখন বলল, খেতে চলো। তে চুপচাপ বসে আছে। জাঙ্কুক তখন আবারও রেগে বলল, নিজের পায়ে হেঁটে খেতে চলো, নয়তো তুলে নিয়ে যাব। তোমার ওসব শর্ত তর্তের পরোয়া এই জীবন জাঙ্কুক করে না, বুঝলে? তে তখন রেগে বলল, তার মানে আপনি কি শর্ত ভেঙে ফেলবেন নাকি? জাঙ্কুক তের দিকে ঝুঁকে ফিসফিসিয়ে বলে, দরকার হলে ভাঙবো, যদিও এখনই ভাঙতে চাইছি না। তবে তোমার কাহিনী দেখে মনে হচ্ছে না যে শর্তগুলো বেশি দিন রক্ষা করতে পারবো। হয়তো তুমিও চাও না যে তোমার ওসব ফালতু শর্তগুলো বেঁচে থাকুক। এম আই রাইট? 1 থেকে 5 অবধি গুনবো, তার ভেতর উঠে না দাঁড়ালে তুলে নিয়ে যাব। কথাটা বলার সাথে সাথেই তে উঠে দাঁড়ালো
আর ভাবলো লোকটা আসলেই ডেঞ্জারাস, এর সাথে আর বেশি জোর খাটানো যাবে না। জাঙ্কুক তখন থেকে দেখে বলো, গুড গার্ল, এভাবেই আমার সব কথাগুলো র্যাপিডলি শুনবে। এক কথা দুবার বলতে পছন্দ করি না আমি, এটা মাথায় ঢুকিয়ে নাও। জাঙ্কুক রুম থেকে বেরিয়ে গেল, তার পিছু পিছু তেও চলে গেল। ডাইনিং টেবিলে বসে সবাই কথা বলছিল, বাকি সবাই কথা বললেও জিমিন চুপচাপ বসে খাবার খাচ্ছে। তার মন ভালো নেই। জাঙ্কুকের পাশে তে নামের মেয়েটাকে সে মেনে নিতে পারছে না, যদিও এখনো জিন তাকে আশা রাখতে বলেছে। জিমিন তো তার মাকে নিয়ে এই বাড়ি ছেড়ে ছেড়ে চলে যেতেই চেয়েছিল, কিন্তু জিন তাদেরকে যেতে দেয়নি। সবার খাওয়ার মাঝে সুগা তখন বলে উঠল, আমি বলি কি, বিয়েটা যখন হয়ে গেছে আমাদের উচিত বড় করে একটা রিসেপশনের অ্যারেঞ্জমেন্ট করা। সুগার কথা শুনে জিন গম্ভীর চোখে তার দিকে তাকায়। বোগাম তখন বলে ওঠে, সুগা ঠিকই বলেছে, রিসেপশন রাখাটা ভালো আইডিয়াই হতে পারে। জিন তখন রেগে বলল, কোনো প্রয়োজন নেই। নামজন একটা শ্বাস ফেলে বলল, এটা নিয়ে আমরা বিতর্কিত হতে পারি, এমনকি বিষয়টা আমাদের বিজনেসেও প্রভাব ফেলতে পারে। সুগার কথাতে যুক্তি আছে, বাড়িতে নতুন অতিথি আসছে, ব্যাপারটা আড়াল করে রাখার মতো নয়। সেই হিসেবে যত তাড়াতাড়ি সম্ভব রিসেপশনের অ্যারেঞ্জমেন্ট করতে হবে। জিন আর কিছুই বলল না, বিজনেসের ব্যাপারে আসলে সে যে কোনো বিষয়ে কম্প্রোমাইজ করতেই পারে। বাকিরাও চুপচাপ খাবার খাচ্ছে। তখনই জাঙ্কুক আসে, তে তার পেছনেই দাঁড়িয়ে আছে। জাঙ্কুক একটা চেয়ার টেনে তেকে বসিয়ে দিয়ে তেকে খাবার বেড়ে দিতে লাগলো। সবাই আর চোখে একবার দেখলো, কিন্তু কেউ কিছু বলল না। তে হাত উঁচিয়ে বলল, হয়েছে, আর দেন না, আমি খেতে পারবো না। জাঙ্কুক তের পাশে দাঁড়িয়ে বলল, আচ্ছা আর দিচ্ছি না, ফিনিশ করো তাড়াতাড়ি। তে চুপচাপ মাথা নিচু করে খেতে লাগলো। তার মনে হচ্ছে সেই স্কুলের স্যার ম্যাডামদের সামনে বসে খাবার খাচ্ছে, ভীষণই নার্ভাস লাগছে। সেই সাথে মাছ মাংসের গন্ধে তার ভীষণ বমি পাচ্ছে। তের মুখের ভঙ্গি দেখে জাঙ্কুক ব্যাপারটা বুঝতে পারলো আর বলল, তোমার কি এসব খেতে প্রবলেম হচ্ছে? হঠাৎ জাঙ্কুকের কথা শুনে তে কেঁপে উঠলো, মাথা নাড়িয়ে না বলল। তারপর জোরপূর্বক এক লোকমা ভাত মুখে নিয়ে চিবোতে লাগলো। তার ভীষণ কান্না পাচ্ছে। জাঙ্কুক গম্ভীর ভাবে তেকে পর্যবেক্ষণ করছিল। তে খাবারটা কোনো রকমের গিলে আবারও মুখে দিতে যাবে, তার আগেই জাঙ্কুক বলে উঠল, জোর করে খেতে হবে না, তোমার কি অন্য কিছু খেতে ইচ্ছা করছে? তে মাথা নিচু রেখে না বোধক মাথা নাড়ায়। জাঙ্কুক এবার ভীষণ বিরক্ত হলো আর ভাবলো, এই মেয়েকে নিয়ে আমি যে কি করব বুঝতে পারছি না। জাঙ্কুক একবার সবার দিকে তাকিয়ে দেখলো সবাই চুপচাপ খাবার খাচ্ছে। জাঙ্কুক তের কানের কাছে ঝুঁকে ফিসফিসিয়ে বলল, তুমি কি চাইছো যে আমি সবার সামনে তোমার উপর চিল্লাচিল্লি করি? তে তড়িৎ গতিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে না বোধক মাথা নাড়ায়। জাঙ্কুক তখন বলে, যদি না চাও তাহলে বলো কি খেতে পারবে। তে কিছুক্ষণ ভেবে বলে ওঠে, আমি আলু ভর্তা টমেটো ভর্তা দিয়ে খেতে পারবো বলে মনে হচ্ছে। কথাটা শুনে জাঙ্কুক সোজা হয়ে দাঁড়ায়, তারপর সোজা কিচেনে গিয়ে একজন সার্ভেন্টকে আলু ভর্তা আর টমেটো ভর্তা বানিয়ে দিতে বলে। তে ভীষণ নার্ভাস ফিল করছে। তার ডান পাশে রোজ বসেছে। তে জানে না যে তার কি হয়েছে, কিন্তু তার নিজেকে আসামি আসামি বলেই মনে হচ্ছে। জাঙ্কুক তাকে যেই সমস্ত কথা বলেছে, এরপর কারো দিকে তাকাতে এসে সংকোচ বোধ করছে। জাঙ্কুক ঘুরে এসে তের উদ্দেশ্যে বলল, বেসিন ওইদিকে যাও, হাত ধুয়ে নিজের রুমে চলে যাও, তোমার খাবার সেখানেই দিয়ে আসবে। কথাটা শুনে তে হাফ ছেড়ে বাঁচলো। হাত না ধুয়ে কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে নিজের রুমে চলে গেল। তে সিঁড়ি পার করার পুরোটা সময় জাঙ্কুক চিন্তিত চোখে তের দিকে তাকিয়ে রইল আর মনে মনে ভাবলো, এই মেয়েটা না জানি কোন দিন সিঁড়ি থেকে পড়ে গিয়ে আমার হার্ট অ্যাটাক করিয়ে দেয়। তে চলে যেতেই জাঙ্কুক একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে তের রেখে যাওয়া চেয়ারে বসে পড়ল। তারপর বেশি কিছু না ভেবেই তের রেখে যাওয়া এটো খাবার নির্দ্বিধায় খেতে লাগলো। জাঙ্কুকের কর্মকাণ্ডে উপস্থিত সবাই একসাথে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক খাবার থামিয়ে দিয়ে বলল, আই সি, তোমরা এমনভাবে তাকিয়েছিলে বলেই মেয়েটা খেতে পারছিল না। এই চেয়ারে কোনো বিশেষ ব্যাপার আছে নাকি যে তোমরা এমনভাবে তাকিয়ে আছো? জাঙ্কুকের কথা শুনে সবাই চোখ সরিয়ে খাবার খাওয়ায় মনোযোগ দিল। খাবার খাওয়া শেষ হতেই নামজুন বলে উঠল, জেকে, পরশুদিন তোদের রিসেপশনের অ্যারেঞ্জমেন্ট করা হবে। ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। তাহলে কালকে কি তুই একবার অফিসে যেতে পারবি? বাবা, আমি এমনিতেও কালকে থেকেই অফিসে যেতাম। জাঙ্কুক হাত ধুয়ে নিজের রুমে চলে গেল। তে তার রুমের শোকেসে থাকা একটা শোপিসের দিকে আনমনে তাকিয়েছিল। তখনই একজন সার্ভেন্ট এসে তাকে খাবার দিয়ে যায়। তের প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। সে তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিল। রাত 12টা 15 মিনিট।
তে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু চোখ বন্ধ করলেই তার ভয় করছে। এমনিতেই একা ঘুমানোর অভ্যাস তার নেই, তার উপর নতুন জায়গা। তার প্রচন্ড পরিমাণে ঘুমও আসছে, কিন্তু চোখ বন্ধ করলেই অদ্ভুত অদ্ভুত কল্পনা আসছে। তে উঠে বসলো, তার রুমের লাইট জ্বালানো, দরজাও লক করেনি, কিন্তু তাও তার ভালো লাগছে না। মনে হচ্ছে তের এই বাড়িতে আসার আইডিয়াটাই ভুল ছিল। তে কিছুক্ষণ হাঁটুতে গাল থেকে বসে রইল, তারপর ধীর পায়ে রুম থেকে বেরিয়ে গেল। সে প্রথমে জাঙ্কুকের রুমের দিকে উকি দিল। জাঙ্কুকের রুমের দরজা খোলাই ছিল। তে সেদিকে যেতে নেবে, ঠিক তখনই তার জাঙ্কুকের করা সেই আগের ব্যবহারের কথা মনে পড়েছে। ফলস্বরূপ তে উল্টো দিকে ঘুরে রোজের রুমের সামনে গিয়ে দাঁড়ালো। এদিকে রোজ ফোনে জিভাপের সাথে কথা বলছিল। ঠিক সেই সময় তে রোজের দরজায় নক করলো। রোজ বিরক্তি নিয়ে ব্যালকনি থেকে রুমে আসলো আর বলল, ধুর, এত রাত্রে আবার কে আসলো? রোজ দরজা খুলে তেকে দাঁড়িয়ে থাকতে দেখে চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো, তে তুমি এখানে ঘুমাওনি এখনো? তে একটু ইতস্তত বোধ করলো, মাথা নিচু করেই বলল, আসলে আপু, আমার একা ঘুমানোর অভ্যাস নেই, আমি কি তোমার সাথে ঘুমাতে পারি? রোজ হাসি মুখে বলল, তুমি আমার সাথে ঘুমাতে চাও? এটা তো ভালো কথা, ভেতরে আসো। তের মুখে হাসি ফুটে উঠলো। সে রোজের রুমে ঢুকে রোজের বিছানার পর বসলো। রোজ দরজা লক করে দিয়ে তের পাশে এসে বসলো। তে ঘুমের জন্য চোখ খুলেই রাখতে পারছে না। রোজ তখন দেখে বলল, তে তুমি শুয়ে পড়ো। তে মাথা নাড়িয়ে বিছানার এক সাইডে শুয়ে পড়লো। রোজ লাইট অফ করতে গেলে তে বলে ওঠে, আপু, লাইট অন রাখলে কি তোমার সমস্যা হবে? রোজ তের দিকে তাকাতেই তে বলে উঠলো, আসলে নতুন জায়গা তো, আমার একটু ভয় করছে। রোজ মৃদু হাসলো, তারপর লাইটটা নিভে তের পাশে এসে শুয়ে পড়লো। আর তেকে বলল, তে শোনো, তুমি চাইলে প্রতি রাতেই আমার সাথে ঘুমাতে পারো, আমার কোনো সমস্যা নেই। ভাবিকে সর্ব অবস্থায় সাহায্য করার ননদ হিসেবে আমার দায়িত্ব। তে রোজের দিকে ঘুরে একটা কিউট স্মাইল দিল আর বলল, থ্যাংক ইউ আপু, তুমি অনেক ভালো। রোজ তখন বলল, জানি, আর আমার ভাইটাও কিন্তু খারাপ না তে, কিন্তু আমি তো বুঝতেই পারছি না যে ইদানিং আমার ভাইটা এমন ইররেসপন্সিবলের মতো ব্যবহার কেন করছে। বউকে অন্য রুমে থাকতে দিল, তার কারণ হিসেবে বলল ও নাকি রুম শেয়ার করতে পারবে না। হাউ ফানি! আমার তো বলেই দিতে ইচ্ছে করছিল যে, আরে তুই রুম শেয়ার করতে না পারলে বিয়ে করেছিস কেন? তার উপর রুম শেয়ার না করেই কি বাপ হতে চলেছিস নাকি? কথাটা শুনে তে কাশতে লাগলো। রোজ ব্যতিব্যস্ত হয়ে উঠে বসলো, তারপর তের দিকে পানি গ্লাস এগিয়ে দিল। তেও উঠে বসে পানি খেয়ে নিল। রোজ তখন থেকে বলল, তে তোমার কি হলো? তুমি ঠিক আছো তো? তে মুখ মুছে হাসার চেষ্টা করে বলল, আপু, আমি ঠিক আছি। রোজ কিছু একটা ভেবে বলে উঠলো, ভাইয়া বলেছিল তোমাকে নাকি ও 3 মাস আগে বিয়ে করেছিল, কিন্তু এটা কিভাবে সম্ভব? তে বলো না, সত্যি কি ভাইয়া 3 মাস আগে তোমাকে বিয়ে করেছিল? তে একটা ঢোক গেল, তারপর মাথা নাড়িয়ে বলল, আপু, এটা সত্যি কথা। রোজ তখন আবারও বলল, কিন্তু 3 মাস আগে কিভাবে সম্ভব? তখন তো ভাইয়া তোমাকে চিনতই না। তে কি বলবে খুঁজে পেল না। সে মিথ্যা মিথ্যা কয়েকটা হাই তুলে বলল, ওটা অনেক বড় একটা গল্প আপু, আমার না ভীষণ ঘুম পাচ্ছে, আমি তোমাকে কালকে সব খুলে বলবো, এখন আমি ঘুমাই। রোজ আর কি বলবে, সে মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই তে শুয়ে চোখ বন্ধ করে নিল। এসবের মাঝে রোজও জেহবের কথা ভুলে গিয়ে শুয়ে পড়ল। জাঙ্কুক ল্যাপটপে কাজ করছিল। হসপিটালের রোগী আর কোম্পানি একসাথে সামলানো খুবই কঠিন ব্যাপার, তবুও তাকে সামলাতেই হয়। পরিবারের বড় ছেলে সে। সুগা এখনো পড়াশোনা শেষ করেনি, যদিও সুগা কোম্পানির বিভিন্ন পোস্ট দেখাশোনা করে, তবে এই কয়েকদিন বাড়ি থেকে দূরে থাকার কারণে তার অনেক কাজ জমে আছে। কয়েকটা বিজনেস মিটিংও পরপর কয়েকবার পোস্টপোন করা হয়েছে। কালকে সেসব মিটিংগুলো অ্যাটেন্ড করতে হবে, নয়তো অনেক বড় একটা লস হবে। তার পিএ কয়েকটা প্রেজেন্টেশনে সেন্ড করেছে। জাঙ্কুক সেসবই রিচেক করছিল। অবশেষে তার কাজ শেষ হলো। সে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এখন রাত 1টা বাজে। জাঙ্কুক দরজার দিকে তাকালো, তার দরজা একদম খোলাই আছে। জাঙ্কুক তখন মনে মনে ভাবলো, তে কি ঘুমিয়ে গেছে নাকি? ওর কোনো সমস্যা হচ্ছে না তো? হলেও কি আমার কাছে আসবে নাকি মেয়েটা? তখনকার ব্যাপারটার জন্য মনে তো হয় না যে আমার কাছে আর আসবেই। জাঙ্কুক বিছানা থেকে নেমে দাঁড়ালো, তারপর তের রুমের সামনে আসতেই সে থমকে গেল। তের রুমের দরজা খোলা। জাঙ্কুক ভিতরে ঢুকে দেখলো তে রুমে নেই। জাঙ্কুক তখন বলল, শিট, এই মেয়েটা আবার কোথায় গেল? জাঙ্কুক ব্যালকনি আর ওয়াশরুম খুঁজে ওর থেকে পেল না, আর ভাবলো এই মেয়েটা আমাকে শান্তিতে কাজও করতে দেবে না দেখছি। জাঙ্কুক কিছু একটা ভেবে রোজের রুমের সামনে এসে দাঁড়ালো। কয়েকবার নক করার পরেও রোজ দরজা খুলল না। জাঙ্কুক আবার নিজের রুমে ফিরে এসে রোজের নম্বরে কল দিল। ফোনের রিংটোনে রোজের ঘুম ভেঙে গেল। সে ফোনটা হাতে নিয়ে ঘুম ঘুম কণ্ঠে বলল, হ্যালো, তে কোথায় রে?
জাঙ্কুকের ঝাঁঝালো কণ্ঠ শুনে রোজ ফোনটা সামনে এনে দেখলো জাঙ্কুকের নম্বর। তে জড়ানোর কণ্ঠে বলল, চিন্তা করিস না ভাইয়া, ও আমার রুমেই আছে, ওকে পাঠিয়ে দে। ও তো ঘুমিয়ে গেছে ভাইয়া, দরজা খোল। রোজ এবার ভীষণ বিরক্ত হলো আর বলল, কি হয়েছে তোর, কেন বিরক্ত করছিস? বললাম তো ঘুমিয়ে গেছে, আর প্লিজ আমাকেও ঘুমাতে দে ভাইয়া। জাঙ্কুক এবার রেগে মেগে বলে উঠলো, দরজা না খুলে ভেঙে ফেলবো, তারপর ঠড়িয়ে কয়েকটা থাপ্পড় মারলে তোর ঘুম ছুটে যাবে, 5 পর্যন্ত কাউন্ট করব। রোজ তখন বলল, আরে আরে ভয় দেখাস না তো, খুলে দিচ্ছি। মা গো, ঘুমিয়ে একটু শান্তি নেই। রোজ হাই তুলতে তুলতে দরজা খুলে দিল। দরজা খোলা মাত্রই জাঙ্কুক টর্নেডোর বেগে রুমে ঢুকে পড়লো। জাঙ্কুকের চেহারা দেখে রোজের ঘুম ছুটে গেল। জাঙ্কুক তের সামনে এসে দাঁড়ালো। আমার ঘুম উড়িয়ে কি সুন্দর শান্তিতে ঘুমাচ্ছে মেয়েটা। জাঙ্কুক রোজের দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, মেয়েটা এখানে কেন? রোজ এগিয়ে এসে মিনমিনিয়ে বলল, ও একা ঘুমাতে পারছিল না, সেই জন্যই আমার রুমে এসেছিল। আসলে কি ঘুমাতে দিতে হবে নাকি, বেয়াদব কোথাকার। দাঁড়া, তোর ব্যবস্থা করছি আমি। রোজ বেশ অবাক হয়ে গেল, ভ্রুজোড়া কুঞ্চিত করে জিজ্ঞেস করলো, আমি আবার কি বেয়াদবি করলাম, আর তুই আমার কি ব্যবস্থা করবি? ভাবিকে নিজের রুমে ঘুমাতে দেওয়া বেয়াদবি না? রোজ চমকে গেল, জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, কিন্তু জাঙ্কুকের কথা তার মাথার উপর দিয়ে গেছে। জাঙ্কুক আবারও বলল, দাঁড়া, তোর বিয়ের ব্যবস্থা করছি, তারপর দেখবো এই ফাজিল মেয়ে কার সাথে ঘুমাতে যায়। রোজ তখন বলল, এই ভাইয়া, তুই কি ড্রিঙ্কস করেছিস নাকি? আবল তাবল কি বকছিস সেগুলো? জাঙ্কুক রেগে মেগে রোজের দিকে এগিয়ে গিয়ে এক হাতে রোজের চুল টেনে ধরলো। রোজ তখন চিল্লিয়ে বলল, আহ ভাইয়া, লাগছে তো, ছাড় আমাকে। জাঙ্কুক তখন আরও রেগে বলল, বড় ভাইয়ের সাথে বেয়াদবি করে আবার তারই মুখে মুখে তর্ক করিস? আরে তুই ওকে নিজের রুমে জায়গা না দিলে ও কোথায় যেত বল? আচ্ছা ঠিক আছে, ছাড় ভাই, আমার চুল ছিঁড়ে যাবে তো। আগে বল, কেন ওকে জায়গা দিলি? আমি জানি না, মাফ কর ভাইয়া, আমি আর তোর বউকে আমার রুমে জায়গা দেবো না। কথাটা শোনা মাত্রই জাঙ্কুক রোজের চুল ছেড়ে দিল। রোজ গাল ফুলিয়ে বলল, তোর বউকে নিয়ে বের হ আমার রুম থেকে। জাঙ্কুক তখন রোজের দিকে তাকিয়ে বলল, তুই বেরিয়ে যা। রোজ অবাক হয়ে গেল আর বলল, ইয়ার কি করিস? আমার রুম থেকে আমি কেন বেরিয়ে যাব? যাবি নাকি চুল হারাবি? রোজ দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল আর বলতে লাগলো, দজ্জাল ভাই একটা, তোর 100টা ছানাপোনা হবে দেখিস। আমি তোকে বদদোয়া দিলাম, সারা জীবন হাগু মতো পরিষ্কার করতে করতে তুই টাকলা হয়ে যাবি। এই কি বললি তুই? রোজকে আর পায় কে? রোজ দৌড়ে তের রুমে গিয়ে দরজা লক করে দিল। জাঙ্কুকও একটা শ্বাস ফেলে দরজা লক করে দেয়। তারপর তের সামনে এসে দেখলো তে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। তে বাম কাত হয়ে শুয়ে আছে, বেনি করা লম্বা সিল্কি চুলগুলো খাটের সীমানা পেরিয়ে মেঝেতে ছড়িয়ে আছে। তে গভীর ঘুমে মগ্ন, আরামে ঘুমাচ্ছে। সেই জন্যই তাদের ভাই বোনের ঝগড়ার আওয়াজেও তের ঘুম ভাঙেনি। জাঙ্কুক প্রথমে এসির টেম্পারেচার কমিয়ে দিল, তারপর টের গায়ে একটা কাঁথা জড়িয়ে দিয়ে লাইট নিভিয়ে দিল। এরপর ধীরে ধীরে পা ফেলে বিছানার অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল। জাঙ্কুক ডান দিকে ফিরে শুয়েছে, তার হৃদস্পন্দন বেড়ে গেছে। কিছুক্ষণ যেতেই জাঙ্কুক মনে মনেই বলে ওঠে, সরি হানিবি, বাট আই কান্ট কন্ট্রোল মাইসেলফ এনি মোর। কথাটা বলে জাঙ্কুক তের দিকে ঘুরে কাঁথার উপর দিয়েই তেকে জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিল। তের ঘাড়ে মুখ গুজে দিয়ে কয়েকটা বড় বড় শ্বাস নিল আর বলল, আই এম সরি হানিবি, বাট আই লাভ ইউ সো মাচ। তোমার আজকের এই পরিস্থিতির জন্য আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। তুমি জানো, তুমি আমার জীবনের সবচেয়ে দামি জিনিস। আমি কখনো চাইনি এত তাড়াতাড়ি তোমাকে এরকম একটা সিচুয়েশনে ফেলতে। জাঙ্কুক তের কানের কাছে ফিসফিসিয়ে কথাগুলো বলছিল, যার জন্য তে একটু নড়ে চড়ে উঠল। জাঙ্কুক একটু ঘাবড়ে গেল। তে যদি চোখ মেলে তাকে দেখে তাহলে নির্ঘাত চিৎকার দিয়ে উঠবে। জাঙ্কুক হাতের বাঁধন আলগা করতে তে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে গেল। জাঙ্কুক কিছুক্ষণ চুপ করে থেকে পুনরায় আলতো হাতে তেকে জড়িয়ে ধরল আর বলল, হানিবি, তুমি অনেক বোকা। আমাকে দিয়ে কতগুলো ফালতু শর্তে সাইন করিয়ে নিয়েছো। তুমি আমাকে শর্ত দিয়েছো যে আমি তোমাকে স্পর্শ করতে পারবো না, কিন্তু সেই তুমি কাবিন নামায় সাইন করে তোমার অস্তিত্ব আমার নামে লিখে দিয়েছো। তুমি যেই মুহূর্তে কবুল বলেছো সেই মুহূর্তেই তুমি আমার হয়ে গেছো।
একই মুহূর্তে তোমার প্রতি আমার অধিকার জন্ম নিয়েছে। সেই অধিকারের কাছে তোমার কাগজ কলমে লেখা 4 নম্বর শর্তটা যে বড্ড দুর্বল। আমি তোমাকে টাচ করব হানিবি, 100 বার করব। আমার সময় হলে আমি নিজের অধিকার বুঝে নেব। মনে মনে কথাগুলো বলতে বলতে জাঙ্গু ঘুমিয়ে গেল মাঝরাতে। কারো নাক ডাকার শব্দে তের ঘুম হালকা হয়ে গেল। সে পিট পিট করে তাকিয়ে দেখলো চারদিকে ঘুটঘুটে অন্ধকার। তে মাথা উঁচু করে এদিক সেদিকে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। তে হাত দিয়ে পরখ করে দেখলো তার ডান পাশে কেউ শুয়ে আছে। মূলত সেই নাক ডাকছে। তের সেই রাতের কথা মনে পড়ে গেল। সেই রাতে জাঙ্গুকে নাক ডাকার শব্দেই তের সেন্স ফিরে পেয়েছিল। সেই সাথে পাশে শুয়ে থাকা ব্যক্তির শরীর থেকেও জাঙ্গুকের ব্যবহার করা পারফিউমে ঘ্রাণ আসছে। এসব ভাবনা মাথায় আসতেই তে বিছানার অন্য প্রান্তে গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। ঘুমের ঘোরেই বলল, রোজ আপু, তুমিও দেখি তোমার ভাইয়ের মতো নাক ডাকো। আর তুমি আর তোমার ভাই কি একই ব্র্যান্ডের পারফিউম ইউজ করো নাকি? তে বিড়বিড় করে কথাগুলো বলল, তারপর আবারও ঘুমিয়ে গেল। জাঙ্কুক গভীর ঘুমে থাকায় সেও তের কথা শুনতে পেল না। সকাল 7টার দিকে জাঙ্কুকের ফোন বেজে ওঠে। জাঙ্কুক ঘুমের ঘোরে ফোনটা রিসিভ করে কানের কাছে ধরল। তখনই রোজ বলে উঠল, ভাইয়া বের হ আমার রুম থেকে, আমাকে কলেজের জন্য রেডি হতে হবে। আমি তো বুঝতেই পারছি না, নিজেদের রুম রেখে তুই তোর বউকে নিয়ে আমার রুম দখল করেছিস কেন? জাঙ্কুক তখন বলল, রং নাম্বার। বলেই জাঙ্কুক কলটা কেটে দিয়ে তের দিকে ফিরতে তের বাম হাতটা এসে তার ডান গালের উপর পড়ল। জাঙ্কুক ব্যথা পেয়েছে, সেই সাথে তার ঘুমও উড়ে গেল। জাঙ্কুক তড়িঘড়ি করে উঠে বসলো আর বলল, বাহ, কি সুন্দর একটা সকাল। বইয়ের হাতের চড় খেয়ে ঘুম ভাঙলো আমার। জাঙ্কুক নিজের গালে হাত বোলাতে লাগলো। তে তো হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। জাঙ্কুক বেশ কিছুক্ষণ ঘুমন্ত তের মুখপানে তাকিয়ে রইল আর বলল, ও নো, আমার এক্ষুনি বেরিয়ে যাওয়া উচিত রুম থেকে। জাঙ্কুক তাড়াতাড়ি খাট থেকে নেমে ফোনটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। জাঙ্কুকে রুম থেকে বের হতে দেখে রোজ এগিয়ে এসে চোখ ছোট ছোট করে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক মাথা চুলকাতে চুলকাতে বলল, সর সামনে থেকে। রোজ তখন বলল, তোর কাহিনী কি ভাইয়া? রুম শেয়ার করতে পারবি না বলে বউকে অন্য রুমে থাকতে বললি, আবার রাত হতেই এমন ভান করলি যেন বউ ছাড়া তোর দম বন্ধ হয়ে যাচ্ছিল। তোর ব্যাপার স্যাপার তো ভালো ঠেকছে না। জাঙ্কুক তখন বলল, আমাকে নিয়ে এত গবেষণা না করে মাথাটা নিজের পড়াশোনায় খাটা। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে না পারলে কিন্তু সত্যি সত্যি তোর বিয়ে দিয়ে দেব। রোজ আর কথা না বাড়িয়ে গাল ফুলিয়ে নিজের রুমে যেতে নিল। তখনই জাঙ্কুক বলে উঠল, টেকে বলিস না যে আমি রাতে ওর সাথে ছিলাম। রোজ উত্তর না দিয়ে মুখ বাঁকিয়ে চলে গেল। সকাল 8টার দিকে তের ঘুম ভাঙলো। তে উঠে আশেপাশে তাকে কাউকে দেখতে পেল না। আজকে নতুন জায়গা হিসেবে তার বেশ ভালোই ঘুম হয়েছে। তে এক হাত পেটের উপর রেখে মুখে হাসি টেনে বলল, শুভ সকাল বাবু। তে উঠে দাঁড়ালো, ওড়নাটা মাথায় পেঁচিয়ে রোজের রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে যেতে নিলেই দেখলো জিমিন হাতে করে একটা মগ নিয়ে তাকে পাশ কাটিয়ে জাঙ্কুকের রুমের দিকে এগিয়ে যাচ্ছে। তে জিমিনকে চিনতে পারল না, যদিও সে খাবার টেবিলে জিমিনকে এক ঝলক দেখেছিল, কিন্তু জিমিনও তার মায়ের সাথে তার পরিচয় হয়নি। তে হাঁটার গতি কমিয়ে দিল। জিমিন জাঙ্কুকের দরজায় নক করে দাঁড়িয়ে আছে। তে জিমিনের দিকে এগিয়ে গিয়ে হালকা হেসে বলল, আপু শুনুন না। তের কথা শুনে জিমিন তের দিকে তাকালো। তেকে দেখা মাত্রই আপনা আপনি জিমিনের কপাল কুঁচকে গেল। তে হাসি মুখেই বলল, আপনি সম্পর্কে আমার আপুই হন, তাই না? তের মুখের হাসি দেখে জিমিনের শরীর পুড়ে যাচ্ছে রাগে। মনে মনে ভাবল, মেয়েটা যেন উড়ে এসে জুড়ে বসেছে। জিমিনকে চুপ করে থাকতে দেখে তে ভ্রু কুঁচকে তাকায় জিমিনের দিকে। মুখটাকে মলিন করে বলে, আপু আপনি কি কথা বলতে পারেন না? কথাটা শুনে জিমিন অনেক রেগে গেল। সে কিছু বলতে যাবে, তার আগে জাঙ্কুক দরজা খুলে জিমিনের দিকে জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করলো। জিমিন নিজের রাগ কন্ট্রোল করে জাঙ্কুকের দিকে কফির মগটা এগিয়ে দিয়ে বলল, ভাইয়া তোমার কফি। জাঙ্কুক একবার জিমিনের দিকে তাকে, তারপর তের দিকে তাকালো। এরপর জিমিনের হাত থেকে কফির মগটা নিয়ে ছোট্ট করে বলল, থ্যাংক ইউ। জাঙ্কুক পুনরায় রুমে ঢুকে দরজা লক করে দিল। তে অবাক চোখে জিমিনের দিকেই তাকিয়ে আছে। জিমিন চোখ পাকিয়ে একবার তের দিকে তাকিয়ে দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল।